প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুরু করতে চলেছি মাধ্যমিক প্রথম বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1 এর ম্যাথ প্রবলেম সলিউশন। ঠিক আছে, শুরু করার আগেই তোমাদের বলে রাখি, আজ থেকে আমি রোজ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনি ওয়ান সাবজেক্ট প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবে। আর এটুকু বলে রাখছি, আমার ভিডিওতে কিছু আলাদা থাকবে বলতে এখানে করলেই বুঝতে পারবে তোমরা। এই যে কোশ্চেনগুলো আছে না ম্যাথের, তোমরা অন্যান্য আশা করি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছো, আশা করি আমার একবারটা দেখবে, কিংবা তোমার যে বন্ধুটা অন্যান্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তাকে তুমি একবার আমার ভিডিওটা শেয়ার করবে। যদি না ভালো লাগে, লাইকের জায়গায় তো ডিসলাইক তো দেওয়াই আছে অলরেডি। ঠিক আছে, চলো শুরু করছি বেশি না বকে। আজকের ফার্স্ট মডেল কোশ্চেন পেপার 1 ফার্স্ট প্রশ্ন কী দেওয়া আছে, আর একটু বলে রাখি, এটা পার্ট 1। এখানে সমস্ত 1 নম্বর আলোচনা করা হবে এবং পরবর্তী পার্ট 2তে সমস্ত 2 নম্বর প্রশ্ন আলোচনা করা হবে। এছাড়াও তোমার যদি মনে হয় যে মডেল কোশ্চেন পেপার 1-এর কি এনি ওয়ান যখন আমি আলোচনা করব তার কোনো লং প্রশ্ন তোমাদের না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার ভিডিও করে দেব। ঠিক আছে, চলো শুরু করছি আজকে ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নে কী দেওয়া আছে, R% সরল সুদের হারে P টাকার T বছরের সুদ I টাকা হলে, ঠিক আছে, কোন সম্পর্কটি সত্য এখানে। ঠিক আছে, দেখুন এখানে বলেই দিচ্ছে বার্ষিক সুদের হার কত, R%, কত টাকা, P টাকা, বয়স মানে সময় কত, T বছর, সুদ কত, I। তাহলে আপনারা সবাই জানেন যে একটা সাধারণ নিয়ম আছে। সাধারণ নিয়মটা কী আছে, যে সরল সুদ সূত্র হচ্ছে I সমান PTR/100। ঠিক আছে, তো এখান থেকে লিখতেই পারি আমি, রেডি করানো একটু গুণ করে দিই, তাহলে কী হবে, I গুণিত 100 অর্থাৎ 100I, এটা কিন্তু I, এটা 100I সমান PTR। ক্লিয়ার কথাটা? দেখুন এখানে যতগুলো অপশান ছিল অপশানের মধ্যে অলরেডি অপশান নাম্বার সি। দেখুন PTR বা যাই বলুন না কেন, PRT একই কথা। ঠিক আছে, সমান কত দেওয়া আছে দেখুন, 100 × I। ক্লিয়ার কথাটা বোঝাতে পারছি, যে এই অপশান সি। ঠিক আছে, আপনার পাশে লিখে দেবেন যে এই কথাটা, যে যেখানে I হলো সুদ, P হলো মূলধন এবং সুদের হার হচ্ছে R। ঠিক আছে, সুদের হার কী বললাম আমি, R, এবং সময় হলো কত, T বছর। ঠিক আছে, সরাসরি জাস্ট একটা অনলি ফর সূত্র দেওয়া ছিল এটা। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় PV সমান RT। দেখুন ঠিক করে প্রশ্ন দেখুন একবার, এই প্রশ্ন একটু কিন্তু বোঝার আছে, না বুঝে জাস্ট অনলি ফর উত্তরমালা দেখে উত্তর করে দেবেন না আপনারা। ঠিক আছে, কী দেওয়া আছে, চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র থেকে কী জানা যায়, PV সমান RT। ঠিক আছে, আর একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তবে এখানে T এবং 1/P-র সঙ্গে V কোন সম্পর্কে আছে। এখানে বলতে হয়েছে সরলভেদ, ব্যস্তভেদ, যৌগিক ভেদ, সরল ও ব্যস্তভেদ। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমেই বলে রাখছিলাম যে আমার ভিডিওতে কিছু তো আলাদা থাকবে নাকি। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলছি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আপনি উত্তর দেখলাম, হঠাৎ করে বললাম ব্যস্তভেদ, হঠাৎ করে বললাম যৌগিক ভেদ, সেটা তো বললে শুনবে না। আমি জানি আপনারা সব কিছু জানেন, সরলভেদ, ব্যস্তভেদ, যৌগিক ভেদ, বাট তবুও তো কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা অ্যাকচুয়ালি সরলভেদ জিনিসটাই কি হয়তো বোঝে না। ঠিক আছে, দেখুন আমি আশা রাখছি সবাই জানে, তবুও যারা বোঝে না কিংবা যারা একটু আদৌ বোঝে তাদের জন্য পুরো জিনিসটা ডিটেলসে ব্যাখ্যা আছে। আমার সমস্ত প্রশ্ন কি MCQ কি SAQ, সমস্ত প্রশ্ন ডিটেলসে ব্যাখ্যা আছে। ঠিক আছে, দেখুন এই যে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো যাওয়ার আগে একটু বলে রাখি, আগে এই যে পয়েন্টগুলো আছে না, এই যে সরলভেদ, ব্যস্তভেদ, এগুলো আসলে কেমন, মানে কখন সরলভেদ হবে, কখন ব্যস্তভেদ হবে, সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করি। ঠিক আছে, দেখুন প্রথম ভিডিও হয়তো সময় লাগবে, কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন সরলভেদ জিনিসটা কি, কখন সরলভেদ বলা হয়, কি বলছে, যখন দুটি পরিমাণের মধ্যে এমন একটা সম্পর্ক থাকে, বৃদ্ধি পেলে অপরটি একই অনুপাতে বৃদ্ধি পায়, তাকে বলছি সরলভেদ বা সরল আনুপাতিকতা। দেখুন আপনারা জানেন যে সরল অনুপাত
অনুপাতটা কোনটা সেই তারপরে আপনি বলেছেন যে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে আরেকটা যদি বাড়ে তাকে বলে সরল সম্পর্ক, আর যদি একটা কমলে আরেকটা কমে দ্যাট ইজ ব্যস্ত সম্পর্ক। এখানে কি বলছে যে দুটি পরিমাপ, এটা একটা ইম্পর্টেন্ট কথা, কটি পরিমাপ বলছি? দুটি, এবং একটি বৃদ্ধি পেলে অপরটিও বৃদ্ধি পায়। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া আছে দেখুন, এ ভেরিজেজ বি, অর্থাৎ এর মান যদি বৃদ্ধি পায়, বির মান যদি বৃদ্ধি পায় এর মানও বৃদ্ধি পাবে, কিংবা আমি যেটা বললাম যে এর মানও যদি বৃদ্ধি পায় বির মানও বৃদ্ধি পাবে। ক্লিয়ার কথাটা? দ্যাট ইজ সরল ভেদ। ঠিক আছে, ব্যস্তভেদ কোনটা? দেখুন ব্যস্তভেদ দেওয়া আছে যে যখন দুটি পরিমাণের মধ্যে, আমি বার হচ্ছে এই কথাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, দুটি পরিমাণের মধ্যে একটি বৃদ্ধি পেলে অপরটি কী হয়েছে দেখুন কমে যায় বা হ্রাস পায়, তাই কি বলছি? ব্যস্তভেদ, কিছুটা সেই ব্যস্ত সম্পর্কের মতো। ঠিক আছে, দেখুন কী দেওয়া আছে দেখুন, এ ভেরিজেজ 1/b, মানে যদি বির মান কমে এর মান বাড়বে, যদি এর মান বাড়ে বির মান কমবে। কথা কি বোঝা গেছে? এবার এসে যৌগিক ভেদ, মন দিয়ে শুনুন কী আছে দেখুন, দুটি বা ততোধিক ভেদ, বোঝা গেছে কথাটা? এখানে দুই বা তার বেশি হলে থাকবে, যৌথভাবে কাজ করে যখন যেটিকে যৌগভেদ বলা হয়। সহজ কথায় বলতে গেলে দুয়ের বেশি কিন্তু থাকে এখানে আবার। ঠিক আছে, একদম যারা হয়তো একটু মানে পিছিয়ে পড়ে ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলছি, যদি কোনো সম্পর্ক এমন হয়তো প্রশ্ন দিল, ঠিক আছে, যেখানে তিনটা ভেদ আছে, কি বললাম আমি? তিনটি ভেদ। ঠিক আছে, তবে সাধারণত সেখানে না 100টার মধ্যে 95% উত্তর হয় যৌগিক ভেদ। কথাটা বোঝা গেছে? কী কথা বলছি আমি আরেকবার বলছি, যদি কোনো প্রশ্নে তিনটা ধ্রুবক থাকে, কী বললাম? তিনটি, এই তিনটি যদি থাকে, অন্যান্য জায়গায় দুটি আছে, দুটি হলে নয় সরলভেদ নয় ব্যস্তভেদ। ঠিক আছে, যদি আমি কি বললাম দুয়ের বেশি তিনটি থাকে তবে সাধারণত কী হয় বললাম? যৌগিক ভেদ হয়। ঠিক আছে, দেখুন এখানে কি বলছে, পরিমাপের সঙ্গে বিপরীতভাবে অন্যটির সাথে থাকলে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? বলছে কোনো পরিমাপ সরাসরি একটি পরিমাপের সাথে এবং বিপরীতভাবে অন্য পরিমাপের সাথে। কথাটা বোঝা গেছে? একই বস্তু একজনের সঙ্গে সরল সম্পর্ক থাকবে, আবার অন্যজনের সঙ্গে কী থাকবে? ব্যস্ত সম্পর্ক থাকবে, তখন তাই কী বলেছে? যৌগিক ভেদ। কথাটা বোঝাতে পারলাম? এবার আমাদের প্রশ্নটা যাচ্ছে আমি। ঠিক আছে, দেখুন প্রশ্নে কী বলছে দেখুন, যে পিভি সমান 8টি প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আর কী বলে দেখুন, আর একটি ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি এই যে ধ্রুবকটা আনছি, আপনারা যে ভেদ করেছেন আপনারা সবাই জানেন যে ধ্রুবক সমান চিহ্ন আর এই ধ্রুবক সমান চিহ্ন আর এই ধ্রুবক তুলে দিলে আমি কী লিখতে পারি? এই যে ভেদ চিহ্ন, দ্যাট ইজ ভেরিজেজ, আমি লিখতে পারি না পারি? তাহলে আমি এই জন্য কী লিখেছি দেখুন, সমান এবং আর চিহ্নটা তুলে দিয়ে পি ভেরিজেজ টি লিখলাম। কথাটি বোঝা গেছে? আচ্ছা, আমি কালিটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এই যে পি ভেরিজেজ টি লিখলাম, কথাটা কি বোঝা গেছে? দেখুন এরপর লিখতে পারি যে ভি, এই পিটার সঙ্গে যে গুণ আছে এবার সেটা কী হবে? ভাগ হবে, অর্থাৎ ভি ভেরিজেজ টি বাই পি। লাইনটা কি বোঝা গেছে? তাহলে আপনারা বুঝতেই পারছেন সহজে যে এখানে কটা সম্পর্ক আছে। এখানে প্রথম কথা তিনটা, আমি তো ফার্স্টেই বলেছি, যারা হয়তো একটু কম পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা চোখ বন্ধ করে যখনই দেখবেন যে তিনটা সম্পর্ক, দ্যাট ইজ ব্যস্তভেদ না যৌগিক ভেদ নাকি সরল ভেদ, আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে, দ্যাট ইজ সেটা কী হবে? যৌগিক ভেদে আছে। আর আমি তো এখানে বলেই দিলাম, দেখুন এবার ভি টির সঙ্গে কী আছে দেখুন? সরল ভেদে আছে, কিন্তু পির সাথে কী দেওয়া আছে? মানে 1/পির সাথে কী দেওয়া আছে? অলরেডি ব্যস্ত ভেদে আছে। তার মানে তিনটা সম্পর্ক আছে। এখানে কী বলেই দিয়েছে দেখুন, প্রশ্নে বলা আছে টি এবং 1/পি। ক্লিয়ার কথা? দেখুন এই যে টি আছে, এই যে টি এবং নিচে আছে 1/পি। ক্লিয়ার কথাটা? তাহলে কী ভেদে উত্তর হবে? আপনারা আসলে বুঝতেই পারছেন, উত্তর কী হবে? যৌগিক ভেদে আছে। বোঝা গেছে? দেখুন বারবার করে বলছি কনসেপ্ট ক্লিয়ার করে, নাহলে হয়তো উত্তর দেখে আপনারা মেজলেন যৌগিক ভেদে আছে, কি ভিডিওটা কী বলে পজ করে সরাসরি উত্তরটা দেখে নিলেন, কি একটু টেনে দিয়ে সরাসরি বললেন যৌগিক ভেদে আছে, ওটা কিন্তু তাহলে বুঝতে পারবেন না আপনারা। বোঝা যাচ্ছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী আছে দেখুন, বলছে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্য হবে এটা। ঠিক আছে, দৈর্ঘ্যের একটি যে বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? দেখুন মন দিয়ে শুনুন প্রশ্নে কী বলছে। কেন্দ্রে কী করছে না? সমকোণ উৎপন্ন করছে। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? দেখুন পাশে একটা আমি ছবি আঁকছি, আগে ছবিটা একটু বুঝে যাবে। ঠিক আছে, দেখুন এই গণিতটা অনেক রকমভাবে করা যায়। আমার মনে হয় আমি যেটা করে দিয়েছি সবথেকে সহজ পদ্ধতি। দেখুন আমি বলছি মনে হয় যে এইটা যে সবথেকে সহজ পদ্ধতি তার কোনো মানে নেই, আপনারা যেটাই বুঝতে পারবেন সেটাই ঠিক। তবে হ্যাঁ, আশা করছি
আমারটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন কী দেওয়া আছে, দেখুন দেওয়া আছে, আমি দেখুন যে কথা লিখেছি এই কথাটা অনলি ফর লিখে দিয়েছি। ঠিক আছে, দেখুন কী কী মানটা আমি আরেকবার বলতেছি। এই যে এ বি, দেখুন যে এ বির মানটা কী দেওয়া আছে 18 সেমি। প্রশ্ন দেখুন আমি এইটা লিখে দিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি যে এ বি সমান 18 সেমি। ঠিক আছে, আর কি বলছে দেখুন, বলছে কেন্দ্রের সমকোণ উৎপন্ন করছে। তো আমি লিখতে পারি এ ও ডি কোণ, দেখুন দ্যাট ইজ এ ও ডি কোণ। ঠিক আছে, সমান 90/2। কেন বললাম, এই পুরো টোটাল কোণটা দেখুন এই যে এ ও বি কোণ যেটাকে বলতেছি 90 ডিগ্রি, কারণ আপনি প্রশ্নেই বলে দেওয়া আছে কেন্দ্রের সমকোণ উৎপন্ন করছে। ক্লিয়ার কথাটা? তাহলে আমি লিখতে পারি যে এ ও ডি কোণ সমান 90/2 সমান দ্যাট ইজ 45 ডিগ্রি। ক্লিয়ার কথাটা? আচ্ছা, আরেকটা কথা আমি লিখতে পারি, দেখুন আমি আরেকবার দেখতেছি। এই যে এ বিটা আছে না, এই যে এ বি যে পুরোটা, তার মানে এই এ বি, এ ডি একটা পার্ট এবং ডি বি একটা পার্ট। ঠিক আছে, যেহেতু সমকোণ উৎপন্ন করছে তার মানে কি লম্বভাবে ছেদ করছে, তার মানে আমি লিখতে পারি এ বি সমান এ ডি সমান এ বি বাই 2। ক্লিয়ার কথাটা? সমান 18/2 সমান 9 সেমি। তাহলে আমি এ পাশে কী কী মানটা বার করলাম আমি আরেকবার বলছি, একটু লক্ষ্য করবেন একটু। ঠিক আছে, লক্ষ্য করবেন একটু, আমি আরেকবার বলতেছি কথাটা। এবার আমি কী কী মানটা বার করলাম, জাস্ট এ ডির মান বার করলাম, এ ডি, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু আমি, এ ডি রেড কালার করে দিলাম একটু, দেখুন এ ডি এই মানটা বার করলাম। ঠিক আছে, কত আসছে 9 সেমি। এবং এ ও ডি কোণ দ্যাট ইজ এই কোণটা, এ ও ডি কোণ মানে এই কোণটা কত আসছে 45 ডিগ্রি। আচ্ছা আপনারা এবার বলুন, এ ও ডি ত্রিভুজ থেকে আমি লিখতে পারি tan 45 সমান, আপনারা সবাই জানেন tan মানে কি লম্ব বাই ভূমি। আচ্ছা আপনারা জানেন তো যে কীভাবে এই tan সাইন কস কীভাবে মনে রাখতে হয়, মানে যে কখন লম্ব বাই ভূমি, কখন অতিভুজ বাই ভূমি, কখন কীটা হয়, আপনারা জানেন তো? যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, কিন্তু অবশ্যই মনে করে দেবেন। ঠিক আছে, তবে আমি কমেন্টে কীভাবে অতি সহজে মনে রাখা যায় তার একটা আমি টেকনিক বলে দেবো। ঠিক আছে, দেখুন কী লেখা আছে, দেখুন আমি তাহলে লিখতে পারি যে tan 45 সমান কি লিখছি লম্ব বাই ভূমি। ক্লিয়ার কথাটা? তাহলে ওখান থেকে লিখতে পারি tan 45 লম্ব দ্যাট ইজ কত ও ডি, লাইনটা বোঝা গেছে, ও ডি, ভূমি কত এ ডি। ক্লিয়ার কথাটা? তাহলে আমি লিখছি দেখুন এই কথাটা, যেই মানটা দেখে সেই মানটা বসিয়ে দিয়েছি অনলি ফর, দেখুন tan 45 অর্থাৎ 1, মানে কোনটা মান দেওয়া আছে tan 45 মান কত হয় 1, ও ডি এর মান তো আমি জানি না, এই মানটা তো আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, যেটা বললাম যে ওই যে কেন্দ্র থেকে যে একটা দূরত্ব, বোঝা যাচ্ছে কথাটা আমার? তাহলে ও ডি সমান এ ডির মান তো আমরা জানি। ঠিক আছে, পরে বলতেছি আমি এডির মানটা। তো আমি লিখতে পারি যে এডি কোন কত হচ্ছে এ ডি সমান ও ডি। লাইনটাকে বোঝা গেছে? তাহলে আমি কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম যে এই এ ডির মানটা যত হবে ও ডির মানটা একই হবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা আপনারাই বলুন, এই যে এ ডির মানটা আমি এখানে বের করেছি, কত লিখছি 9, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে নির্ণয় দূরত্ব ও ডি সমান এ ডি সমান 9 সেমি। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি আমি অলরেডি। দেখুন আপনারাও নিজেরাও করবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান সি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে, বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং আরেকটা কী দেওয়া আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? একদম সহজ প্রশ্ন। দেখুন দুটি কোণের সমষ্টি বলে দিয়েছি, বের করে দিয়েছি, দুটি কোণের সমষ্টি জাস্ট যোগ করে দিয়েছি আমি অলরেডি। দেখুন এইখানে একটু যোগটা মনে রাখবেন, এই ডিগ্রির সঙ্গে ডিগ্রি করলাম, মিনিটের সঙ্গে মিনিট করলাম এবং সেকেন্ডের সঙ্গে সেকেন্ড করলাম, দেখুন ভাগ ভাগ করে দিয়েছি আমি, বুঝতে পারছেন? তা দেখুন এই যে 56 + 4 60 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট। এই যে দেখুন লাইনটা দেখুন ঠিক করে দেখুন একবার, এই জন্য লিখছে 1 মিনিট। বোঝা গেছে? আর এই 57 2 তো অলরেডি 59 মিনিট হয়েই আছে, তাহলে 59 মিনিট প্লাস 1 মিনিট কত আসবে না 60 মিনিট। তাহলে 60 মিনিট দ্যাট ইজ 1 ডিগ্রি। আর এগুলো তো অলরেডি সমষ্টি ডিগ্রিগুলো যোগ করা ছিল অলরেডি, তাহলে 74 + 1 তাহলে 75 ডিগ্রি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তা দুটি কোণের সমষ্টি কত আসছে 75 75 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আপনারাই বলুন, এই নামটা আসলে সবাই জানেন যে ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আপনারা জানেন যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়?
180 ডিগ্রি। তার মধ্যে যদি দুটি কোণের সমষ্টি যদি 75 হয় তাহলে অপর কোণটার মান কত হবে? আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে 180 মাইনাস 75 দ্যাট ইজ 105 ডিগ্রি। এটা কিন্তু বৃত্তীয় মান নয়, এটা হচ্ছে ষষ্ঠিক মান। আর আমাকে বৃত্তীয় মানের জন্য কী করতে হবে? পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন যে 105 গুণিত পাই বাই 180 হচ্ছে, আমি দিয়ে কাটাটি করছি, তাহলে কত আসছে? 7 পাই বাই 12। ক্লিয়ার কথাটা? বোঝা যাচ্ছে আমার কথাটা? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2। কী দেওয়া আছে? দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2। তাদের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, দেখুন মন দিয়ে একবার। তাহলে আমাকে ফার্স্ট জানতে হবে যে ব্যাসার্ধর মানটা দেওয়া আছে 1 আর একটা দেওয়া আছে 2, মানে সাপোজ মনে করি আর কি। তো এখান থেকে আমি লিখতে পারি প্রথম গোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কী ধরেছি? আমি R2 ধরেছি, এবং তার ব্যাসার্ধের অনুপাত 1:2 হয়। তাহলে দ্যাট আমি লিখতে পারি যে R1 বাই R2 সমান 1/2। ক্লিয়ার কথাটা? ঠিক আছে, এবার আসি দেখুন গোলকের আয়তন যেহেতু বলেছে, ঠিক আছে? তাহলে প্রথম গোলকের আয়তন যদি V1 এবং দ্বিতীয় গোলকের আয়তন যদি V2 ধরা হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে V1 বাই V2 সমান জাস্ট আয়তনের সূত্র। আপনারা সবাই জানেন যে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। কী বললাম আমি আরেকবার? 4/3 পাই আর কিউব। তাহলে যেহেতু প্রথমটা কী ধরেছি আমি অলরেডি R1 ধরেছি, দেখুন প্রথমে কী ধরেছি অলরেডি আমি R1, তাই এখানে বলে নিলাম 4/3 পাই R1 কিউব। ক্লিয়ার কথাটা? একই রকমভাবে V2 করে কত ধরেছি? ব্যাসার্ধটা আমি অলরেডি R2 ধরেছি, তাই এখানে কত লিখলাম যে আমি R2 হোল কিউব। ক্লিয়ার কথাটা? তাই আপনারাই বলুন, দেখুন 4/3 পাই 4/3 পাই কি অলরেডি কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? R1 হোল কিউব R2 হোল কিউব। তাহলে এখন আমি লিখতে পারি R1 বাই R2 হোল কিউব। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এবার আপনারাই বলুন, এখানে দেখুন R1 বাই R2 মান কত আসলো? 1/2। তো এই জন্য আমি কী লিখলাম দেখুন 1/2 এর হোল কিউব, দ্যাট ইজ 1/8। ক্লিয়ার কথাটা? তাহলে অনুপাতটা কত আসবে? না 1:8। অপশান নাম্বার যেটা আমার আছে অলরেডি অপশান নাম্বার বি। ক্লিয়ার? দেখুন এটা কিন্তু নয়, এই অপশান সি কিন্তু নয়। অপশান সি কী দেওয়া আছে? 8:1। 8:1 নয় কিন্তু। কত উত্তর হবে? অপশান বি 1:8। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে কোনো পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 30, সংখ্যাগুরু 24 হলে মধ্যমা কত হবে? ঠিক আছে, এক কথায় মন দিয়ে শুনুন, একটা সূত্র আছে। আচ্ছা, সূত্রটা যাওয়ার আগে দেখুন আমি অলরেডি লিখে দিয়েছি। যৌগিক গড় যাকে প্রকাশ করা হয় মিন দ্বারা, কি বলছি? মিন, দ্যাট ইজ যৌগিক গড়। মিন সংখ্যা দেওয়া আছে 30, প্রশ্নে বলেই দেওয়া আছে অলরেডি যৌগিক গড় সমান 30। সংখ্যাগুরু দ্যাট ইজ মোড, কী বললাম? মোড সমান 24। আমাকে বার করতে বলছে মধ্যমা, মিডিয়ান, কি বলছি? মিডিয়ান। তাহলে এর মানটা বার করতে বলছি। তখন ওটা সবাই সূত্র জানেন আশা করি। সূত্রটা কি? মোড সমান, কি বললাম? মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আপনি আরেকবার বলুন আমার সঙ্গে। মোড সমান, দেখুন আমি আরেকবার হাইলাইট করতেছি, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। সহজ কথায় বলতে গেলে সংখ্যাগুরু সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক গড়। বোঝা গেছে কতটা? দেখুন সহজে একদম সূত্রে বসিয়ে দিয়েছি আমি অলরেডি। তাহলে আমার তো প্রশ্নে বলাই আছে যে মোড দ্যাট ইজ সংখ্যাগুরু, সংখ্যাগুরু মান কত দেওয়া আছে? 24। তাহলে লিখলাম 24 সমান 3 মিডিয়ান মাইনাস 2। দেখুন মিডিয়াম আমাকে বের করতে হবে, সেই জন্য আমি মানটা বসাইলাম, জাস্ট মিডিয়াম বলে কথাটা লিখলাম, ঠিক আছে? মাইনাস 2 গুণিত মিন। মিন মানে কি? যৌগিক গড়। দেখুন যৌগিক কত দেওয়া আছে? 30। তো জাস্ট আমি মানটা বসিয়ে দিয়েছি। ক্লিয়ার কথাটা? তাহলে 24 সমান, দেখুন এটা যে মাইনাস সাইড আসবে না, আসবে না মাইনাস সাইড। তাহলে মাইনাস সাইডটা যদি ডান পাশে যায় তখন কী আসবে? প্লাস সাইড। তাহলে আমি 24 প্লাস সাইড সমান 3 মিডিয়ান, অর্থাৎ 84 সমান 3 মিডিয়ান, বা মিডিয়ান সমান এই তিনটে হচ্ছে ভাগ হয়েছে, কত আসছে? না 28। ক্লিয়ার কথাটা? দ্যাট ইজ, তাহলে অপশান কোনটা হবে? না অপশান নাম্বার হবে এখানে অপশান এ। অপশান কোনটা বললাম আমি? অপশান এ। আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? এই সূত্রটা মনে রাখবেন। কী সূত্র বললাম আমি? মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কী হচ্ছে দেখুন, শূন্যস্থান পূরণ। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছর মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত? দ্বিতীয় বছরের মূলধন কত হবে? তো দ্যাট ইজ সুদে আসলে চক্রবৃদ্ধি সুদে যেটাই হবে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। ক্লিয়ার কথাটা? সুদে আসলে চক্রবৃদ্ধিতে যত টাকা হবে সেটাই মূলধন হবে। দ্বিতীয় সুদ মানে দিয়েছি দেখুন
পি ইন্টু 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দিচ্ছে দেখুন, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী। ঠিক আছে, দেখুন আমি প্রথমেই বলে রাখছিলাম আমি যে আমার ভিডিও মানে শুধু জাস্ট অনলি ফর উত্তর দেখি এটা কল্পনা, এটা অবাস্তব, এটা বাস্তব, এমনটা আমি কোনো সময় বলবো না। কি বিজ্ঞান, কি হিস্ট্রি, কি জিওগ্রাফি, কি ম্যাথ, এনি ওয়ান সাবজেক্টে আমি মন ইচ্ছা আপনাদের বলে দেবো, আমি এটা করবো না। ঠিক আছে, দেখুন বারবার করে বলতেছি কনসেপ্ট ক্লিয়ার করুন। আমার পরীক্ষাতে যে এই প্রশ্নটাই আসবে এমনটা তো কোনো কথা নেই, হ্যাঁ তবে এই টাইপের আসবে। আপনারা প্রশ্ন বিচিত্রা করছেন, দেখুন প্রশ্ন বিচিত্রা মানে বুঝতে পারছেন, প্রশ্নের নানা রকম সমাহার থাকবে সেখানে। ঠিক আছে, আচ্ছা দেখুন কি বলছে, একটা সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কার উপর নির্ভর করে না নিরূপক। কী কথা বললাম আমি, প্রকৃতি কার উপর নির্ভর করে নিরূপক। নিরূপক মানে সহজতে বলতে গেলে এই বি স্কোয়ার মাইনাস 4ac, কী বললাম বি স্কোয়ার মাইনাস 4ac বলা হচ্ছে নিরূপক। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তখন কী আসবে, বাস্তব ও সমান। ক্লিয়ার কথাটা, আর বলতেছি যদি নিরূপক দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তাহলে কী আসবে বলছি, বীজদ্বয় বাস্তব ও সমান। যদি গ্রেটার দেন 0 অর্থাৎ মান যদি বড় হয়, 0 থেকে বড় হয় 1 2 3 4, ঠিক আছে, তবে কী হবে, বীজদ্বয় বাস্তব কিন্তু কী আসবে অসমান। ক্লিয়ার কথাটা। আর যদি লেস দেন 0 অর্থাৎ 0 থেকে যদি কম হয় তবে কী আসবে, কোনো বাস্তব বীজ পাবো না। ক্লিয়ার কথাটা। আগে বললাম যে আমি এই যে সমীকরণ কার উপর নির্ভর করে, তার বীজদ্বয়গুলি কার কার উপর নির্ভর করে, অর্থাৎ বীজদ্বয়ের প্রকৃতি। তারপরে দেখুন যে প্রশ্নটা দেওয়া আছে সেটা পরে বলতেছি আমি। ঠিক আছে, দেখুন প্রশ্নে কী দেওয়া আছে, এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি কী দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি হলে এই সমীকরণটার বীজদ্বয়ের প্রকৃতি কী হবে। ঠিক আছে, আমি তো এখানে লিখতে পারি, যেহেতু ক্রমিক সমানুপাতি বলেই দিয়েছে অলরেডি, তো আমি এখান থেকে লিখতে পারি যে এ বাই বি সমান বি বাই সি, দ্যাট ইজ বি স্কোয়ার সমান কী লিখছি আমি এসি। ক্লিয়ার না, ক্লিয়ার নয়, বোঝা যাচ্ছে তো নাকি। ঠিক আছে, আচ্ছা আমাকে প্রশ্নে কী বলেছে দেখুন, বীজদ্বয়ের প্রকৃতি। আমি এখনই কী শিখলাম, বীজদ্বয়ের প্রকৃতি মানে তার নিরূপকের মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনারা বলুন নিরূপক দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমি দেখুন কথাটা লিখে রেখেছি অলরেডি, তাহলে হচ্ছে বি স্কোয়ার, এর মান কত আসছে এসি, তাহলে কত আসবে এসি মাইনাস 4ac। ক্লিয়ার কথাটা, বোঝা গেছে। তাই এবার আপনার বললেন এর মানটাতে কত আসবে, সমান মাইনাস 3ac। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা বুঝতেই পারছেন আশা করি। দেখুন তাহলে এর মান কোন কার সঙ্গে সমান হলো, 0 হলো নাকি 0 হয়েছে, সরি 0 হলো নাকি 0 থেকে বড় হলো নাকি 0 থেকে ছোট বা কম হলো। নিশ্চিত বুঝতেছেন কম হলো, তাহলে কম হওয়া মানে কি বীজদ্বয় হবে বাস্তব বীজ পাবো না, দ্যাট ইজ কাল্পনিক যাকে বলছিলাম আমি একটু আগে। ঠিক আছে, দেখে বলছে তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কী হবে, বাস্তবহীন বা কাল্পনিক, বাস্তবে পাবো না, যেটা ইচ্ছা আপনারা লিখবেন। বোঝাতে পারছি আমি আশা করি। দেখুন পরে প্রশ্ন বলতেছি, একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী বলছে দেখুন অর্ধেক। আচ্ছা জিনিসটা একটু বোঝা গেল না আশা করি বলে মনে হচ্ছে। ঠিক আছে, দেখুন একটা বৃত্ত, ঠিক আছে, এই যে বৃত্ত, এই যে মাঝখানেটা বললাম না, বৃত্ত চাপের অবস্থিত বৃত্তস্থ কোণ, আর একটা বলছি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার আপনারা বলুন বৃত্তস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা। ঠিক আছে, আমি আর কিছু বলবো না এখানে। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ আপনারা সবাই জানেন যে সর্বদা কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের থেকে বড় হয়, দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণের মান কি বললাম আমি আরেকবার, বৃত্তস্থ কোণের থেকে কী হয় বলছি, দ্বিগুণ হয়। তাহলে এবার বুঝতে পারছি, তাহলে এখানে কিন্তু প্রথমে উল্টা কথা বলছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের থেকে কী হবে, নিশ্চিত অর্ধেক হবে। বোঝা গেছে কথা। পরে প্রশ্নে যাচ্ছি, বলছে এক্স কস থিটা সমান 1 এবং ওয়াই কট থিটা সমান 1, তবে এক্স স্কোয়ারটা মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, কী বললাম আমি এখানটায় মাইনাস আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, একদম সহজ পদ্ধতি আমি করে দিচ্ছি। দেখুন একবার কী দেওয়া আছে, এক্স কস থিটা সমান 1, তার মানে লিখতে পারি এক্স সমান 1 বাই কস থিটা, তাহলে এক্স সমান 1 বাই কস মানে কি সেক থিটা। ক্লিয়ার। অনুরূপভাবে ওয়াই কট থিটা সমান নিশ্চিত 1, তাহলে এখানে লিখতে পারি ওয়াই সমান 1 বাই কট থিটা,
দ্যাট ইজ 1 সমান tan থিটা। ক্লিয়ার কথাটা? আমাকে প্রশ্নে বার করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এক্সের মানটা কত আসছে দেখুন আপনারা, এক্সের মানটা কত আসছে সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আপনারা সবাই নিয়ম জানেন, আসলে আমার সব ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা সবাই জানেন যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট ইজ 1। তাহলে এই মানটা কত আসবে 1। ক্লিয়ার কথা? তাহলে সমস্ত কত বুঝবে এখানটায় 1। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। দেখুন প্রশ্নটা যতটা সোজা ভাবছেন কিন্তু ততটা সোজা নয়, ঠিক আছে, বাট বেশি কঠিন নয়। কী বলছি আমি আরেকবার বলছি প্রশ্নটা। বলছে 3 সেমি ব্যাসার্ধ গোলকের অন্তর্লিখিত ঘনক, দেখুন এটা একটা অলরেডি বলেই দিয়েছি অলরেডি বৃত্ত, যার ভিতরে একটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ভিতরে কি হচ্ছে একটা ঘনক আঁকছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই জানেন যে ঘনকের মানগুলো বাহুগুলো কী হয় সর্বদা সমান হয়, এবং ঘনকের এখানটা যেটা লাগবে সেটা হচ্ছে কর্ণসূত্র লাগবে। ঘনকের কর্ণসূত্র কি √3 ইন্টু বাহু, আমি লিখে রেখে দেখুন অলরেডি, ঘনকের কর্ণ সমান কি √3 ইন্টু বাহু। আচ্ছা এই যে কর্ণটা, এই কর্ণটাই তো বৃত্তের মধ্যে বৃহত্তম, যার নাম বলছি ব্যাস। ক্লিয়ার কথাটা? আমি আরে বলতেছি, এই যে ঘনকের যে কেন্দ্র সেটাই কি হচ্ছে বৃত্তের ব্যাস। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি গোলকের ব্যাস হয় বৃত্ত বলা হয়ে গেল, গোলক এখানে যেহেতু উল্লেখ করা আছে গোলকই বলবেন, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাস সমান ঘনকের কর্ণ, ক্লিয়ার কথাটা, সমান 2 গুণিত 3। কেন বললাম 2? ঠিক আছে, বলছে 3 সেমি ব্যাসার্ধ, আচ্ছা আপনারাই বলুন। তাহলে এইখান থেকে আমি যদি বলি এই পুরো মানটা, ঠিক আছে, এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ কত 3, তাহলে নিশ্চয়ই এদিকে 3 থাকবে। তাই আমি কী লিখলাম 2 গুণিত 3 সমান 6। আর এটাই কি ঘনকের কর্ণ। ক্লিয়ার কথাটা? তখন আমি লিখতে পারি ঘনকের কর্ণসূত্র আমরা সবাই জানি, ঘনকের কর্ণসূত্র কি √3 ইন্টু বাহু। তাহলে ঘনকের কর্ণের মানটা অলরেডি আমি ফার্স্টেই পেয়ে গেছি যে কত না 6। তাহলে 6 সমান √3 গুণিত বাহু, এই বাহু আনতে যে এই মানটা কি, ঠিক আছে, ঘনকের বাহু। তাহলে বাহু সমান তার কত আসবে 6/√3। ক্লিয়ার? এই 6টা ভাঙা হয়েছে 2 গুণিত 3/√3, আবার এই 3টা যদি ভাঙা হয় কত আসবে √3 গুণিত √3। তাহলে একটা √3 একটা কী হবে কাটা যাবে, কত পড়ে থাকবে 2√3। ক্লিয়ার কথাটা? তাহলে এসে শূন্যস্থানে তাহলে এখানে কত বসে, এখানে তাহলে কত বসবে না 2√3। ক্লিয়ার কথাটা? পরবর্তী হয়ে যাচ্ছি, বলছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের তালিকা ক্ষেত্রে যে পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ শ্রেণী বলে। মানে এই যে মানগুলো যে দেওয়া থাকে না, তার মধ্যে কোন পরিসংখ্যাটা বেশি, দেখুন এরকম টাইপের না, একটা MCQ কিংবা SAQও আসতে পারে। অনেকগুলো মান দিয়ে দিবে, দিয়ে বলবে এর মধ্যে সংখ্যাগুরুর মান কত। ক্লিয়ার? তাহলে সংখ্যাগুরুর মান কী বললাম আমি, সংখ্যাগুরু যে মানটা সব থেকে বেশি বার আছে। ক্লিয়ার? দ্যাট ইজ সংখ্যাগুরুর মান, ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে সত্য বা মিথ্যা A এর মূলধন B এর দ্বিগুণ। দেখুন আমি একটু লিখতেছি, A এর মূলধন কি লিখছে B এর দ্বিগুণ, এটা ব, ঠিক আছে, দ্বিগুণ, অর্থাৎ A সমান 2B। ক্লিয়ার? B এর মূলধন C এর 4 গুণ, এই যে B এর মূলধন কি বলছে C এর 4 গুণ, তাহলে নিশ্চিত 4C। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি তাহলে C সমান B/4। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আমি অর্থাৎ সমস্ত মানগুলো না বিতে কনভার্ট করতেছি আমি। তাহলে আমাকে প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, তাহলে ABC এর লাভ্যাংশের অনুপাত কত। তো আমি লিখতে পারি যে ABC লাভ্যাংশের অনুপাত সমান যে যেমন টাকা দিয়েছে, যতটা যার গুণ বেশি, প্রত্যেকে এই যে লাভ্যাংশ কার উপর নির্ভর করে, সময় ইন্টু মূলধন। বোঝা গেছে? যেহেতু এখানে সময় কোনো উল্লেখই করেনি, জাস্ট টাকার পরিমাণটা উল্লেখ করছে, তার মধ্যে লিখতে পারি যে A/B/C সমান, দেখুন A দ্যাট ইজ কত 2B, আচ্ছা 2B লিখলাম। B তো কারোর সঙ্গে তুলনা করে নেই, B তো B আছে, এবং Cটা তুলনা করছে, ঠিক আছে, C কত হয়েছে না 4 গুণ, অর্থাৎ B/4। ক্লিয়ার? দেখুন মানটা অনলি ফর বসিয়ে দিয়েছি। তো এবার আপনারা বুঝতে পারছেন, তো উভয়পক্ষে সবগুলো B কী হবে কাটা যাবে, এবং যেহেতু নিচে এই যে ভগ্নাংশ আছে যে 4 আছে, তাহলে এই ভগ্নাংশ তো আমাকে রাখা যাবে না কো, এই জন্য 4 দিয়ে আমি কী করলাম গুণ করলাম। তো একটা 4 দুগুণে 8 হয়ে গেল, 4 × 4 হলো, আর এই B/4 গুণিত 4
তাহলে কী হবে 4 4 কী হবে কাটা যাবে, জাস্ট অনলি ফর বি। আমি তো প্রথমে বলছি বি তো অলরেডি কাটা গেছে, তাহলে কত আসবে না 1। ক্লিয়ার কথাটা? নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সরি তাহলে এটা কী হবে, সত্য না মিথ্যা? তাহলে এটা কী হবে, তাহলে এটা সত্য হবে। কীভাবে বললাম যে আমি সত্য। ক্লিয়ার? পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কী দেওয়া দেখুন, বলছে √3 7 ও 3-এর গুণফল 9√21। ঠিক আছে, বলছে সত্য না মিথ্যা? 100 বার মিথ্যা হবে কেন, দেখুন করেই দেওয়া আছে। 3√7 গুণিত 3, এইটার সঙ্গে এটা গুণ হবে, 3 3 9, 9√7। ক্লিয়ার কথাটা? বোঝা গেছে? তারপরে বোঝা যাচ্ছে আমি দেখুন, বলছে দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদৃশ্য হবে। আমি বারবার করে বলছি, আপনারা মন ইচ্ছা সত্য মিথ্যা এমনটা করবেন না কিন্তু, ঠিক আছে? যতটা পারবেন এখন বোঝার সময় আছে, বুঝুন। কারণ দেখুন পুজো চলে গেলে কিন্তু আর টাইম হবে না কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? তখন অনলি ফর প্র্যাকটিস করার সময়, ঠিক আছে? দেখুন কী ফর্মুলা আছে, দুটি সমানুপাতিক বহুভুজের অনুরূপ কোণগুলি সমান। আমি একটা নিচে ব্যাখ্যা লিখে দিয়েছি, দেখুন একবার লিখে দিয়েছি। সমানুপাতিক বাহু বিশিষ্ট অর্থ যদি একটি বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে অন্য বাহুর প্রতি সংশ্লিষ্ট বাহুর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করা হয় এবং সেই তুলনা যদি নির্দিষ্ট অনুপাতে মেনে চলে, তবে তাকে বলা হয়েছে কি সমানুপাতিক বাহু বিশিষ্ট। ক্লিয়ার না কথাটা? তাহলে সমান বাহু বিশিষ্ট হবে এবং কোণের মান তখন কী হবে সমান, এবং বহুভুজ দুটি সদৃশ্য হবে। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে অপশান বলতেছি, তাহলে সত্য না মিথ্যা? এটা কী হলো, এটা অলরেডি সত্য। ক্লিয়ার? পরে প্রশ্নে যাচ্ছি। আচ্ছা একটু বলে রাখা ভালো, আপনাদের ভিডিওটা কেমন লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে আমি পরবর্তী পরের ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেটা প্রেজেন্টেশন করব। ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখো, যারা বিশেষ করে মাধ্যমিক থেকে 6 পর্যন্ত যারা পড়াশোনা করছো। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখার নিচে উন্নতি কোণ উৎপন্ন করে। মানে বলছে দৃষ্টিরেখা, আমরা এই যে আমি যদি একটু চোখ, ঠিক আছে, এটা আমার চোখ, ঠিক আছে, যদিও চোখ হলো না, আপনারা ধরে রাখুন চোখ। এই যে আমরা দেখি না, এইটার সঙ্গে যে রেখাটা বলছে দৃষ্টিরেখা, বলছে তার সঙ্গে যদি নিচে দিয়ে কোণ করা হয়, যদি নিচে দিয়ে কোণ করা হয় তবে সেটা কি উৎপন্ন হবে না, বলছে উন্নতি কোণ। এবার আপনারাই বলুন এই উন্নতি কোণ আপনারা আশা করি জানেন, আমি তবুও একবার লিখে দিচ্ছি, এবার মন দিয়ে দেখুন। এবার কী দেখা যাচ্ছে, উন্নতি কোণ হলো সেই কোণ যা অনুভূমিক রেখার উপর দৃষ্টিভঙ্গি সঙ্গে কী বলছে, বা আরেকবার বলছি অনুভূমিক রেখার ওপরে। ক্লিয়ার? আমি আরও সহজভাবে বোঝানোর জন্য একটা এখানে লিখে দিচ্ছি। দেখুন সহজভাবে বলতে গেলে আপনি যদি কোনো উঁচু বস্তুর দিকে তাকান তখন আপনার দৃষ্টিরেখা অনুভূমিকের সঙ্গে উপরে যে কোণ উৎপন্ন করে। একটা খুব বড় 5তলা বাড়ি এসে দেখলেন, ঠিক আছে, আপনি উপর দিকে মাথা করে দেখছেন, তার মানে কি আপনার যে অনুভূমিক যে দেখা তার তুলনায় আপনি উঁচু করে দেখছেন, তাহলে দ্যাট ইজ উন্নতি কোণ। আর যদি নিচের দিকে তাকান সেটা কী হবে না অবনতি কোণ। ক্লিয়ার কথাটা? তাহলে কী হবে অবনতি কোণ। যেহেতু তাহলে এখানে প্রশ্নে বলেছে অলরেডি যে অনুভূমিকের সঙ্গে নিচের দিকে তাকালে কি বলছে উন্নতি কোণ, নিশ্চিত না, উত্তর কী হবে নিচের দিকে তাকালে অবনতি কোণ। আর উন্নতি কোণ কখন হবে আশা করি বোঝা গেছে। পরে প্রশ্নে যাচ্ছি। বলছে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি, সত্য না মিথ্যা? ঠিক আছে, আচ্ছা দেখুন আমি লিখে রেখেছি অলরেডি। নিরেট চোঙের আয়তনের সূত্র কি না πr²h, যেখানে আর হলো ব্যাসার্ধ এবং এইচ হলো উচ্চতা। একই রকমভাবে ফাঁপা চোঙের আয়তন সূত্র কি πr² বড় হাতের আর মাইনাস ছোট হাতের r² গুণিত এইচ। এই বড় হাতের আরটা কি যার ব্যাসার্ধ, কি বলছি ব্যাসার্ধ, ছোট হাতের ব্যাটটাও ভিতরের ব্যাসার্ধ, বা আমি আর বলছি বাইরটা কি সরি বড় হাতের আরটা কি বাইরের ব্যাসার্ধ, কি বললাম আমি আরেকবার বাইরের ব্যাসার্ধ, ছোট হাতের আরটা কি ভিতরের ব্যাসার্ধ। মানে আমি যদি একটু ছবিটা একটা চেষ্টা করতেছি একটু, ঠিক আছে, দেখুন এই যে চোঙ হয় না, এইখান থেকে একটা ব্যাসার্ধ দ্যাট ইজ বড় হাতের আর এইখান থেকে এইটা দ্যাট ইজ ছোট হাতের আর। ঠিক আছে, বলছে πr² মাইনাস ছোট হাতের r² গুণিত এইচ ঘন একক।
ঠিক আছে। তাহলে যে পাই দেখুন সূত্র ভাঙছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর যেমন ছিল তেমন লিখে দিয়েছে। আচ্ছা এবার একটু ঠিক করে দেখুন যদি একটু বলা হয়, আচ্ছা এই যে পাই আর স্কোয়ার এইচ আর এই মানটা যদি কোনো কারণে আর সমান বড় হাতের আর, কী বলে কথা বললাম, ছোটো হাতের আর সমান বড় হাতের আর হয়, ঠিক আছে। তাহলে এবার আপনারাই বলুন এই যে ছোটো হাতের আর সমান বড় হাতের আর, তাহলে এখানে কী লিখব আমি, এই জায়গাটা দেখুন আরেকবার বলতেছি আমি, তাহলে এই আর মাইনাস ছোটো হাতের আর যেটা দেওয়া তাহলে কী লিখব আমি, আর মাইনাস বড় হাতের আর। তাহলে এই মানটা অ্যাকচুয়ালি নিট ফল কত আসবে, 0। তাহলে 0-র সঙ্গে বাকি সব গুণ হলে কত আসবে, 0 আসবে। কিন্তু এখানে যদি আমি বলি, ঠিক আছে, এই যে ছোটো হাতের আর সমান বড় হাতের আর, এর কোনো যাই আসে না, ঠিক আছে, বোঝা গেছে কথাটা। তাহলে আমি কি বললাম, তাহলে অ্যাকচুয়ালি আয়তন বেশি কার হবে, নিরেট চোঙের, কী বলছে বাবা, নিরেট চোঙে। কিন্তু এখানে প্রশ্নে কী বলছে, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন নিরেট চোঙের অপেক্ষা বেশি, মানে ফাঁপা চোঙের আয়তন বেশি বলতে চাইছে। তাহলে সেটা কী হবে, মিথ্যা। তাহলে এটা কী উত্তর হবে, মিথ্যা। বোঝা গেছে উত্তরে কী হবে বললাম আমি, মিথ্যা। পরবর্তী প্রশ্ন বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 10, সামেশান এফআই এক্সআই 200, মোট পরিসংখ্যা কত। একদম তো সহজ জিনিস এটা, মোট পরিসংখ্যা সূত্রে গেছি সামেশান অফ এফআই এক্সআই বাই এক্স বার, ঠিক আছে। অর্থাৎ যৌগিক বিভাজনের বা পরিসংখ্যা বিভাজনের গড়কে বলা হয়েছে এক্স বার। ক্লিয়ার কথা মনে থাকবে তো নাকি, যে পরিসংখ্যা বিভাজনের গড়কে কী বলা হয়েছে, এক্স বার। তো এখানে আমি লিখতে পারি যে সামেশান অফ এফআই এক্সআই কত আসে, মানে এফআই এক্সআই 200 এবং এক্স বার দ্যাট ইজ বিভাজনের গড় কত আসছে 10। তাই এবার আপনারাই বলুন তাহলে মানটা কত আসছে, অ্যাকচুয়ালি 20। তাহলে মোট পরিসংখ্যা কত হলো 20, কিন্তু এখানে আছে দেওয়া আছে কত 10। ক্লিয়ার, বোঝা গেল তো নাকি। আচ্ছা তোমাদের এখানে অলরেডি সমস্ত পার্ট 1 অর্থাৎ 1 নম্বর প্রশ্ন শেষ হয়েছে। ভিডিওটা কেমন ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।